শুরু হয়েছে বিশ্বকাপ দাওয়া। জানেন এর মধ্যে কিন্তু 7টি ম্যাচ শেষ হয়ে গেছে এবং 7 ম্যাচে চার গ্রুপ থেকে 7টি ম্যাচ শেষ হয়েছে এবং গতকালকে যে দুটি ম্যাচ ছিল আপনারা জানেন যে প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবারের আসরের ইংল্যান্ড এবং স্কটল্যান্ড, এবং একই সাথে কিন্তু নেপাল এবং যে নেদারল্যান্ডসের ম্যাচ ছিল সেখানে কিন্তু নেদারল্যান্ডস জিতে নিয়েছে ম্যাচটি। এবং সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে JSRM, আফিফা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সাথে যে গেস্ট রয়েছেন। আপনারা জানেন যে আমাদের সাথে একজন বিশ্লেষক থাকেন, তিনি আজকে আছেন সাথীরা জাকির জেসি, সাবেক ক্রিকেটার এবং একই সাথে ICCর প্যানেলভুক্ত আম্পায়ার। এবং প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন 6 জন আমাদের ফ্যানজনে। তাদের সাথে আমরা একটু পরিচয় হয়ে নিতে চাই, যে আপনাদের নাম, পরিচয় এবং কোথেকে আসছেন একটু বলবেন। আসসালামু আলাইকুম, আমি তাসনিম আহমেদ অর্ণব, পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে। বা সাংবাদিকতা স্টুডেন্ট পরজন। আসসালামু আলাইকুম, আমার নাম দীপা আক্তার আনিকা, পড়াশোনা করছি সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওকে। আসসালামু আলাইকুম, আমি রোশন মনির, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি সাংবাদিকতা বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। ওকে, পরে। আসসালামু আলাইকুম, আমি কাফিল হোসেন, আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের 2nd ইয়ারের একজন শিক্ষার্থী। ওকে, পরে। আসসালামু আলাইকুম, আমি তাহসিন বুশরা, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বা সবাই ড্যাফোডিল এবং জার্নালিজমের। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান, পড়ালেখা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিকতা ও মিডিয়া ও যোগাযোগ বিভাগে। আচ্ছা, মানে সবাই মানে সাংবাদিকতা ডিপার্টমেন্টে ভবিষ্যতে কি সাংবাদিক হওয়ার সবার ইচ্ছা? অলমোস্ট সবারই সাংবাদিকতা হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, কোন দিকে যাওয়ার ইচ্ছা আসলে? মানে আমরা তো দেখি যে ক্রাইম বা সাংবাদিকতা, স্পোর্টস, আমরা ক্রীড়া সাংবাদিক খুঁজে পাচ্ছি না। আপনাদের কি আসলে ইচ্ছা কি? আমার বেসিক্যালি স্পোর্টস জার্নালিস্ট হওয়ার ইচ্ছা। আমার স্পোর্টস জার্নালিজমটাকে ভালোবেসেই এই সাংবাদিকতার সাবজেক্টটাকে চুজ করা। ওকে, আমরা পরিচয় হলাম। আমাদের ফ্যান জন্য যারা আছেন, দর্শক আপনারাও জানেন যে আসলে আপনাদের জন্য আমাদের প্রতিদিন একটা করে কুইজ থাকে, যেটা গতকালকের কুইজ ছিল, সেটা ছিল আফগানিস্তান বনাম উগান্ডা ম্যাচে ফারুকি কত উইকেট নিয়েছিলেন। দর্শক, যিনি সঠিক উত্তর দিয়েছেন 5 উইকেট এবং 4 উইকেট, দুইটি অপশন ছিল A এবং B, যিনি সঠিক উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সোহেল মিয়া, আশুগঞ্জ থেকে। এবং আজকে আপনারা যারা টেলিভিশনের পর্দায় আছেন তাদের জন্য কিন্তু একটা কুইজ রয়েছে, সেটা কিন্তু নেপাল বনাম নেদারল্যান্ডস ম্যাচে অর্ধশতক রান করেন কে? অপশন A টিম প্রিঙ্গল এবং অপশন B ম্যাক্স ওডর। দর্শক, আপনারা চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে WCS স্পেস A অথবা B লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে, যত খুশি ততবার। উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত, এবং সর্বোচ্চ উত্তরদাতা কিন্তু পাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ চ্যানেল 24 এর সৌজন্যে। দর্শক, আমরা কথা বলবো এবার আমাদের বিশ্বকাপ নিয়ে। বিশ্বকাপ আলোচনায় চলে যাব। আমাদের সাথে আছেন সাথীরা জাকির জেসি। আপনি গতকালকে অবশ্যই ম্যাচটি দেখেছেন, আসলে নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ, যেহেতু আমাদের গ্রুপে, বাংলাদেশের গ্রুপে। কেমন দেখলেন আসলে এই দুই দলের ম্যাচটা? আশা করছিলাম যে আরেকটু ভালো খেলা হবে, কারণ নেপাল বিশ্বকাপে আসার আগে থেকেই কিন্তু সবাই একটা হুঙ্কার দিচ্ছিল যে নেপাল টিমটা বেশ ভালো হয়ে আসছে। তো সেটা যদি হিসেব করি, আমি আশা করছিলাম যে আরেকটু বেশি হয়তো বা নেপাল রান করবে, সেই হিসেবে খুব বেশি করতে পারেনি, বাট সেই রানটাও কিন্তু খুব সহজেই নেদারল্যান্ডস টপকে গেছে। নেদারল্যান্ডসের কথা বলতে চাই যে নেদারল্যান্ডসকে নিয়ে কিন্তু সবাই বেশ কথা বলছে, কারণ ইতিমধ্যেই কিন্তু নেদারল্যান্ডস শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছিল প্র্যাকটিস ম্যাচে, এবং বিশেষ করে লাস্ট বিশ্বকাপটা যেভাবে নেদারল্যান্ডস খেলেছে, বড় বড় দলগুলোকে হারিয়েছে, তারপর থেকে কিন্তু সবাই নেদারল্যান্ডসকে খুব ভালোভাবে হিসেব করা শুরু করেছে। সো বাংলাদেশের যে গ্রুপটা রয়েছে সেখানে তো শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা স্ট্রং দল আছেই, সেখানে বাংলাদেশ আছে, এবং সাথে সাথে নেদারল্যান্ডসও কিন্তু মানে তাকে ফেলে দিলে চলবে না। এই 4টা দলের মধ্যে বেশ কম্পিটিশন হবে। বিশেষ করে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে 77-এ অল আউট হওয়ার পরে, ওইভাবে হেরে যাওয়ার পরে কিন্তু নেদারল্যান্ডসের জন্য আসলে সুযোগটা হয়ে গেছে, বাংলাদেশের জন্য সুযোগটা আরও ভালো হয়ে গেছে। সো এখন ডিপেন্ড করছে পরের ম্যাচগুলোকে কেমনভাবে খেলছে, কারণ বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, এবং নেদারল্যান্ডসের জন্য ডেফিনেটলি। নেদারল্যান্ডসের ভালো যেটা হয়েছে যে প্রথম ম্যাচে যেহেতু ভালোভাবে জয় পেয়েছে, সেটা তাদের আত্মবিশ্বাসে সহায়তা করবে। বাট বাংলাদেশের তো এখনও সেরকম শেষে ইন্ডিয়ার সাথে যে প্র্যাকটিস ম্যাচটা খেলা হয়েছে, সেখানে মাহমুদুল্লাহ এবং সাকিব ছাড়া কেউই ভালো ব্যাটিং করতে পারেনি। আত্মবিশ্বাসের ঘাটতি কিন্তু এখনও বাংলাদেশের একটু আছে। আমরা যদি বলি যে আসলে গ্রুপ ডিটাকে আপনি বলছিলেন দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, নেপাল এবং হচ্ছে একটা শ্রীলঙ্কা, এইটা কিন্তু সবচেয়ে কঠিন গ্রুপ বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু আপনার 4টা দলই আসলে সুপার 8-এর দাবিদার। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কার প্রথম ম্যাচে খুব অল্প রানে অল আউট হয়েছে এবং কালকে নেদারল্যান্ড জিতেছে, তো এইখানে কিন্তু যদি আমরা দেখি যে নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা
শ্রীলঙ্কা যেহেতু একটা ম্যাচ হেরেছে, এই ক্ষেত্রে বাংলাদেশে একটু সুযোগ আছে কিনা আসলে? বাংলাদেশের ডেফিনেটলি সুযোগ রয়েছে, কারণ শ্রীলঙ্কার প্রথম ম্যাচটা যেভাবে হেরেছে সেখান থেকে কিন্তু তাদের একটু আত্মবিশ্বাসের ঘাটতি ডেফিনেটলি হয়েছে। দুটো ব্যাপার হতে পারে, শ্রীলঙ্কা যেভাবে হেরেছে সেখান থেকে খুব ভালো কামব্যাক করতে পারে, না হলে সেটা হয়তো বা তাদের মানসিকভাবে যদি একটু উইক করে দেয় তাহলে সেই সুযোগটা বাংলাদেশের কাজে লাগাতে হবে। শ্রীলঙ্কার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে ডু অর ডাই, কারণ প্রথম ম্যাচটা তো ইতিমধ্যে হেরে গেছে। বাংলাদেশের সাথে শ্রীলঙ্কা জানে যে জিততেই হবে, এবং বাংলাদেশও জানে যে যদি সুপার 8-এ উঠতে চায় তাহলে বাংলাদেশকেও জিততে হবে। সো এই দুটো দলের প্রথম খেলাটা খুবই ইম্পর্টেন্ট, সেটার জন্য মনে হয় সবাই অপেক্ষা করছে। এই গ্রুপটাও যেমন টাফ হয়ে গেছে, সাথে সাথে আফগানিস্তানের গ্রুপটাও কিন্তু একটু টাফ হয়ে গেছে, গ্রুপ সিটা। সেখানেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান তিনটা ভালো টিম হয়ে গেছে। বাট যেটা সুবিধা হয়েছে যে ওখানে উগান্ডা এবং পিএনজির মতো একটু তুলনামূলকভাবে উইকার দল রয়েছে। বাট বাংলাদেশের গ্রুপটায় চারটা দলই স্ট্রং হয়ে গেছে, এবং নেপাল 5 নম্বর দল হলেও নেপাল কিন্তু তুলনামূলকভাবে আমি যদি বলি উগান্ডা এবং পিএনজি থেকে স্ট্রং দল। সো তুলনামূলকভাবে এই গ্রুপটা সবথেকে স্ট্রংগেস্ট গ্রুপ হয়ে গেছে। গতকাল কিন্তু আরও একটা ম্যাচ ছিল, যদি আমরা বলি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড। আপনি জানেন যে বৃষ্টিতে হয়তো পরিত্যক্ত হয়েছে, তবে 109 রানের টার্গেট ছিল কিন্তু ইংল্যান্ডের সামনে মাত্র 10 ওভারে। আর স্কটল্যান্ড কোনো উইকেট না হারিয়ে কিন্তু 90 রানের একটা পার্টনারশিপ করে, যেটা টি-20 বিশ্বকাপে ওদের দ্বিতীয় সর্বোচ্চ। তো আপনি স্কটল্যান্ডের ম্যাচের ক্ষেত্রে কী বলবেন, যে এই দলটাও কিন্তু টি-20 যদি আমরা বলি যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এই দলগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই দলগুলো খুবই মানে যে কোনো সময় যে কোনো দলকে হারিয়ে দিতে পারে। ডেফিনেটলি গতকালকে যখন খেলাটা শুরু হয়েছে, প্রথমে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত 6 ওভার 2 বলে 51 রান করেছিল স্কটল্যান্ড। তারপরে যখন বৃষ্টির জন্য লম্বা সময় খেলা বন্ধ হয়, তখন কিন্তু 10 ওভারের খেলার টার্গেট হয়ে গেছে। সো তার মানে তখন বাকি ছিল 3 ওভার 4 বল, তারা ব্যাটিং করতে পেরেছে স্কটল্যান্ড, এবং 3 ওভার 4 বলে তারা অলমোস্ট 49 রান করেছেন, 49 রানই করেছেন। সো তুলনামূলকভাবে স্কটল্যান্ড অসাধারণ খেলেছেন, এবং সেই সময় কোনো উইকেট তারা দেননি। ইংল্যান্ডের কি নামকরা বোলাররা সেখানে রয়েছেন, এবং দারুণ দারুণ বোলার রয়েছেন। তাদের সামনে কিন্তু স্কটল্যান্ডের ব্যাটাররা একবারও মনে হয়নি যে তারা সে কি খেলছে, বা তারা মানে একটা উইকেটও যেহেতু ইংল্যান্ড নিতে পারেনি, গতকালকের ম্যাচটা পুরো হলে হয়তো বা একটা অঘটন ঘটলেও ঘটতে পারতো। অঘটন বলা যাবে না, ডেফিনেটলি কিছুক্ষণ আগে আপনি যেটা বললেন যে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডস, এই তিনটা দল নামের ভারে ওয়ার্ল্ড ক্রিকেটে খুব বেশি ডমিনেট না করলেও ওয়ার্ল্ড কাপে এসে কেন যেন তারা ভালো খেলে, এবং অনেক অঘটন এর আগে ঘটে ইংল্যান্ডের কোনো মানে এখনো ইতিহাস নেই যে ওয়ার্ল্ড কাপে ইউরোপিয়ান কোনো দেশের বিপক্ষে ইংল্যান্ড কিন্তু এখনো জিতে নাই। তারা কিন্তু 5টা ম্যাচ খেলেছে, 3টাই হেরেছে এবং 2টা কিন্তু পরিত্যক্ত। তো সেই ক্ষেত্রে কিন্তু গতকালকে অনেকেই একটা আশা দেখছিল আসলে যে স্কটল্যান্ড হারিয়ে দিতে পারে ইংল্যান্ডকে। অবশ্যই, এবং ইংল্যান্ড স্কটল্যান্ডের মধ্যে একটা কিন্তু রাইভেল চলে সবসময়, একটা মানসিক যুদ্ধ সবসময় চলে। সো সেই ম্যাচটা যদি চিন্তা করি ইংল্যান্ডের জন্য একটু ডিফিকাল্ট হতো ডেফিনেটলি। বাট একটা জিনিস ভালো হয়েছে যে দুটো পয়েন্ট কিন্তু সমান সমান হয়ে গেছে, এখন দুটো দলেরই সমানভাবে সুযোগ থাকছে। এখন যেটা প্রবলেম হতে পারে, অন্য দলগুলো যারা এই গ্রুপে লড়াই করছে, যদিও অস্ট্রেলিয়া সেখানে আছে, অস্ট্রেলিয়ার সাথে কারো লড়াই করার আমার কাছে মনে হয় না কিছু আছে। বাট অস্ট্রেলিয়া প্রথম প্র্যাকটিস ম্যাচে 257 রান করেছিল কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়ার সাথে, সেখানে কিন্তু অস্ট্রেলিয়া হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেটা একটা ব্যাপার। বাট স্টিল দুটো দল এখনও এগিয়ে রয়েছে। আমরা যদি একই সাথে যদি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা হবে, সেই ক্ষেত্রে আমরা যদি গতকালকেও দেখলাম যে তাসকিন আহমেদ, শরীফুল মানে একটু হলো শঙ্কা আসলে প্রথম ম্যাচে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে বাংলাদেশের জন্য একটু হলো একটু ব্যাকফুটে থাকবে কিনা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে, যেহেতু আমরা পেসার মানে আমাদের সেরা দুজন পেসার নেই বললেই চলে। শরীফুলের ইনজুরিটা বলে দেয়া যায় যে শরীফুল খেলতে পারছে না, যেহেতু তার হাতে সেলাই লেগেছে, সেটা শুকোতে হবে, সেটা কাটতে হবে, তারপর তিনি খেলবেন। বাট তাসকিন যেহেতু গতকালকে ইনডোরে বোলিং করেছেন, লম্বা সময় প্র্যাকটিসটা করেছেন, সেটা দেখে বোঝা যাচ্ছে যে তাসকিনকে খেলাতে হবে মাস্ট, আর কোনো অপশন নেই আমাদের কাছে। কারণ আমরা যদি শুরুর দিকে ওই জোরে বোলারের কথা বলি, সেখানে অপশন ছিল শুধুমাত্র তাসকিন এবং শরীফুল। মুস্তাফিজ এমন একটা রোল প্লে করে, খুব জোরে এখন বল করছে না, বাট মুস্তাফিজ একটু পুরাতন বলে বা সেমি নিউ বলে শেষের দিকে কিন্তু ভালো বোলিং করেন। সেই হিসেবে তাসকিনকে আমাদের অবশ্যই দরকার, এবং মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যদি তাসকিন মোটামুটি 90%ও ফিট থাকেন, তাহলে তাসকিনকে হয়তো বা খেলিয়ে দিবেন, যেহেতু শরীফুলের আর কোনো অপশন নেই। বাট শরীফুলকে ডেফিনেটলি আমরা জানি যে হাসান মাহমুদও কিন্তু ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সাথে আছেন। বিসিবি চাইলেই হয়তো বা তাকে ইনক্লুড করতে পারতেন, বাট একবার যদি হাসান মাহমুদকে ইনক্লুড করেন তাহলে কিন্তু আবার শরীফুলকে ঢোকাতে পারবেন না, যার কারণে শরীফুলের জন্য অপেক্ষা করছেন। এই বিশ্বকাপে বিশেষ করে
আমি যদি ইউএসের উইকেটগুলোতে বলি, সেখানে আপনার পেস বোলার লাগবে এবং জোরে পেস বোলার লাগবে, তারাই সফল হবে। ওয়েস্ট ইন্ডিজে গেলে ডিফারেন্ট একটা সিনারিও, স্পিনার হয়তো বা একটু বেশি খেলাবেন, বাট ইউএসএতে আপনার শরীফুল তাসকিনের মতো পেস বোলার লাগবে। সেই জায়গাটা মনে হয় যে শরীফুলের ইনজুরিটা বাংলাদেশকে একটু হলেও ভোগাবে। শরীফুল, তাসকিন এবং মুস্তাফিজ এই তিনজন যদি প্লেইং 11-এ থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের আর কোনো টেনশনই ছিল না। আমরা একটু আমাদের ফ্যান জন্য যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে এখনো পর্যন্ত 7টা ম্যাচ হয়েছে, তো কেমন দেখলেন আসলে এবারে বিশ্বকাপটা কেমন হচ্ছে? এবারে বিশ্বকাপটা সম্পূর্ণ আনসার্টেন। আমার কাছে যেটা মনে হয়েছে, ওয়ার্ল্ড ক্রিকেটে এখন ছোট দল বলে কোনো তকমা এখন আর দেওয়া যাবে না কাউকেই। আমরা পিএনজিকে দেখেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে ফাইট করতে, নেদারল্যান্ডস ফাইট করছে নেপালের সাথে। আমরা নেপালের কিন্তু একটা বিশাল ক্রাউড জোন আছে, যে ক্রাউড জোনটা নিয়ে আমরা ভাবছিলাম যে নেদারল্যান্ড এই ক্রাউড জোনটা হ্যাঁ গ্রহণ করতে পারবে, কিন্তু ফাইট হয়েছে, ভালো ফাইট হয়েছে ম্যাচটা। পাশাপাশি আমরা দেখছি যে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার যে ম্যাচটা হলো, সো সব মিলিয়ে বলা যাচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেটটা যে এগিয়ে গেছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে 2024-এর ওয়ার্ল্ড কাপটা আমরা দেখতে পাচ্ছি, টি-20 ওয়ার্ল্ড কাপ। এখানে কোনো দলকে ছোট হলে বলা যাবে না, ক্ষুদ্র সংস্করণের ম্যাচ, যে কোনো দিন যে কোনো কারো সুযোগ আসতে পারে, যে কোনো দিন যে কেউ পুশব্যাক করতে পারে, ফাইট ব্যাক করতে পারে, যে কোনো কিছু ফলাফল আসতে পারে। এখানে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি বলে কোনো তো কথা নেই। এখানে ক্ষুদ্র সংস্করণের ম্যাচ, যে কোনো দিন হতে পারে, যে কেউ ফাইট ব্যাক করতে পারে, যে কেউ জয় ছিনিয়ে আনতে পারে। বুঝতে পারি। আর কেউ কিছু অ্যাড করতে যাবেন? যেটা হচ্ছে যে এখানে আমি একটু বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ যদি এখানে মানে এই বিগত যে ম্যাচগুলো হয়েছে সেগুলো যদি খেয়াল করি, তাহলে কিন্তু বাংলাদেশ টেকনিক্যালিভাবে বা হচ্ছে যে অন্যান্য সাইড থেকে অনেক পিছিয়ে। কারণ হচ্ছে যে বাংলাদেশ কিন্তু ইউএসের সাথে 3টা ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ, ইউএসএ কিন্তু নতুন একটা দল বলতে গেলে, সেখানে কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে আসলে টি-20 বিশ্বকাপে তারা কি করতে পারবে কি পারবে না। যদিও ফিউচার সম্পর্কে আমরা কেউই জানি না, তবে এখানে একটা বিষয় হচ্ছে যে তার আগে যে আমরা জিম্বাবুয়ে সিরিজটা হলো, হোম সিরিজ, সেখানে কিন্তু বাংলাদেশ তাদের কি দুর্বলতা প্রকাশ করেছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ ওইখানে চাইলে আগে ব্যাটিং করতে পারতো। আগে ব্যাটিং করতে পারলে কি হতো, তারা একটা বিগ স্কোরে টার্গেট দিতে পারতো। সেখান থেকে হচ্ছে যে বোঝা যেত যে আসলে আমাদের বাংলাদেশের যে ওপেনার প্লাস হচ্ছে যে লোয়ার অর্ডার থেকে শুরু করে মানে যত ব্যাটিং সাইড আছে সবগুলো কিন্তু যাচাই করতে পারতো। কিন্তু বাংলাদেশ যে ভুলটা করে আসছে শুরু থেকে, সেটা হচ্ছে যে তারা টসে জিতলেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, তারা বোলিংয়ের উপর নির্ভর করে অ্যাটাক করতে চায় বিপরীত দলকে। এই জিনিসটা থেকে আসলে বাংলাদেশের বের হয়ে আসা উচিত, তা না হলে কিন্তু পরবর্তী যে ম্যাচগুলো আছে সেখানে বাংলাদেশ বিপর্যয় ঘটতে পারে, পাশাপাশি বাংলাদেশের কি বলে যেটা হচ্ছে যে ব্যাটিংরা ভুগতে পারে। এইবার বিশ্বকাপে কোন দলকে এগিয়ে রাখছেন? এবার বিশ্বকাপে সত্যি বলতে ও যেটা বললো যে প্রত্যেকটা দলই শক্তিশালী, কিন্তু ওই তুলনায় যদি আমি বলি ইন্ডিয়া কিন্তু হচ্ছে যে তারা দাবিদার বিশ্বকাপে। কারণ এই রিসেন্ট বলতে হচ্ছে 2023 বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ কিন্তু তারা হেরেছে অস্ট্রেলিয়ার সাথে। তো ওই ক্ষোভটা কিন্তু ভারতের আছে যে আমরা টি-20 বিশ্বকাপ জিতবো। পাশাপাশি এখানে আমরা রাখতে পারি অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়া দেখা গেছে যে তারা কোনো বিশ্বকাপ শুরুর আগে দেখা গেছে যে ছোট দলগুলো আছে সেই দলগুলোর সাথে হেরে যাচ্ছে, মানে অবাক করে দিচ্ছে। কিন্তু তারা কিন্তু ঠিকই ওয়ার্ল্ড কাপে এসে তারা কিন্তু এই দেখা গেছে সেমিফাইনাল কিংবা ফাইনাল কিংবা হচ্ছে যে আপনার কি বলে ওয়ার্ল্ড কাপ জিতে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে 2জন নারী দর্শক আছেন, আপনাদের কি খেলা দেখা হয়? দেখা হয়, ক্রিকেটের প্রতি যেহেতু ভালোবাসা আছে, মানে রিসেন্টলি 1-1.5 বছর আগের থেকে শুরু হয়েছে, তো তখন থেকে রেগুলারলি দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, ছোটবেলা থেকে পছন্দের দল কোনটা, মানে বাংলাদেশ ছাড়া? বাংলাদেশ ছাড়া? হ্যাঁ, বাংলাদেশ ছাড়া পছন্দের দলের তালিকায় আছে অস্ট্রেলিয়া। ওকে। জেসি, আপনার কাছে আবার একটু আসতে চাই। আসলে ওরা বলছিল আসলে বাংলাদেশের যে টপ অর্ডার নিয়ে একটু হলো যে চিন্তার বিষয়টা, আসলে লিটন, সৌম্য বা যেই আসুক, শান্ত, কেউই কিন্তু রান পাচ্ছেন না। তো আসলে এই ভঙ্গুর একটা দল নিয়ে আসলে আমরা কতটুকু আসলে স্বপ্ন দেখতে পারি? অনেক দিন ধরেই কিন্তু আমরা এই জায়গাটা পিছিয়ে রয়েছি, বিশেষ করে যখন থেকে তামিম ইকবাল বলেছেন যে তিনি টি-20 ক্রিকেট খেলবেন না, তারপর থেকে ওপেনিং পার্টনারশিপটা কোনোভাবেই সেট হচ্ছে না। এই জায়গাটা অনেক প্লেয়ারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে, বাট কেউই সেভাবে সেট হতে পারেনি। শেষ পর্যন্ত মনে হয় যে জুনিয়র তামিম সিনিয়র তামিমের জায়গাটা নিতে পেরেছে, বাট তারপরেও কিন্তু অনেক ধরনের এক্সপেরিমেন্ট
চলছে। সেখানে কখনো লিটনকে খেলানো হচ্ছে, সৌম্যকে খেলানো হচ্ছে। লিটন তো একেবারেই কোনোভাবেই ফর্মে ফিরতে পারছেন না। অনেকগুলো সুযোগ দেওয়া হয়েছে কিন্তু লিটনকে রিসেন্ট ডেজে দলে নেওয়া হয়েছে, বাদ দেওয়া হয়েছে, আবার নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় খেলানো হয়েছে, তারপরেও তিনি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারছেন না। বাট ইউএসএর সাথে লাস্ট ম্যাচটার কথা যদি বলি, সেখানে তো দারুণ একটা পার্টনারশিপ করেছিলেন তামিম এবং সৌম্য। 10 উইকেটের একটা জয় আমার মনে হয় বহু বছর পরে বাংলাদেশ দেখেছে। সেটা দেখে আমরা একটু আশার আলো দেখতে পাচ্ছিলাম যে হয়তোবা বিশ্বকাপে অ্যাটলিস্ট আমরা ওপেনারদের কাছে চাইছি না যে 10 উইকেটের জয় বা দুজনই শেষ করবেন, বাট দুজন যদি অ্যাটলিস্ট পাওয়ার প্লেটা খেলে দিতে পারে, 6-7 ওভার পর্যন্ত খেলতে পারে, ভালো শুরু দিতে পারে, পরের দিকে কিন্তু আমাদের অন্যান্য ব্যাটার আছেন যারা ভালো করতে পারেন। বাট আরও একটা চিন্তার বিষয় যে ওপেনারদের সাথে সাথে শান্ত একেবারেই ফর্মে নেই। শান্তর জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নাম্বার 3, নাম্বার 4 জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টি20 ক্রিকেটে এবং যে কোনো ফর্মেটের ক্রিকেটে। সেখানে তাওহিদ হৃদয় ভালো করছেন, আবার ভালো করছেন না, অন অ্যান্ড অফ। খুব বেশি যে মানে খারাপ করছেন সেটা না, তুলনামূলকভাবে তাওহিদ হৃদয় রিসেন্ট ডেজে সবথেকে ভালো পারফরমেন্স করছেন, কন্টিনিউয়াস পারফরমেন্স করছেন। জুনিয়র তামিমকেও ফেলে দিলে চলবে না, বাট তামিমের একটু স্ট্রাইক রেট আমরা জানি যে শুরুর দিকে একটু স্লো খেলেন, বেচারা আসলে কিছু করার নেই, তার পার্টনার যদি তাড়াতাড়ি আউট হয়ে যায় তাকে একটু ধরে খেলতে হয়। বাট বাংলাদেশ টিমের এখন সবথেকে ভালো সময় যেটা যদি বলি আমি ব্যাটিংয়ে, সেটা হচ্ছে লোয়ার অর্ডারে আমরা 3 জন ব্যাটার পেয়েছি, যেটা মাহমুদুল্লাহ রিয়াদ এত দারুণ খেলতে কখনোই হয়তোবা তাকে আমরা সবসময় তার ক্যারিয়ারের পিক সময়ও দেখিনি। আমার মনে হয় যে এখন মাহমুদুল্লাহ রিয়াদের টি20তে সবথেকে পিক সময় চলছে, যেখানে তিনি নামলেই রান পাচ্ছেন এবং স্ট্রাইক রেটটা সবথেকে ভালো মেনটেন করছেন, বড় 6 মারছেন। সেখানে আমরা রিশাদকে পেয়েছি এবং অনেককে পেয়েছি। রিশাদও আমরা জানি যে যেমন বোলিং করেন, সাথে সাথে কিন্তু শেষের দিকে ব্যাটিংটা খুব সুন্দর করেন, ব্যাটিং করেও আমাদের ম্যাচ জিতিয়েছেন ওয়ানডে। এবং সাথে সাথে অনেককে তো আমরা জানি যে জাকির হাসান অনেক রিসেন্ট ডেজে খুব ভালো ক্রিকেট খেলছে। আপনি বলছিলেন আসলে যে মাহমুদুল্লাহ, তাওহিদ হৃদয় এরা আসলে ভালো করছে, তো সেই ক্ষেত্রে কি আমরা কি একটু ব্যাটিং অর্ডারে একটু চেঞ্জ আসবে কিনা বিশ্বকাপে, যেহেতু শান্ত ফর্মে নেই, যদি তাওহিদ হৃদয়কে উপরে আনা যায় বা শান্তকে আরেকটু নিচে নামানো, এরকম কোনো চিন্তা ভাবনা করবে কিনা টিম ম্যানেজমেন্ট? দেখেন, শান্ত আসলে কোনো জায়গায় তো রান পাচ্ছে না। তাওহিদ হৃদয়কে যেখানেই আপনি খেলেন নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, পরে যারা মিডল অর্ডার তাদের উপরে বড় একটা চাপ পড়ে আসে, কারণ হচ্ছে প্রথমে যদি আপনি শুরু থেকে যদি 3টা উইকেট নাই হয়ে যায়, এরপর কিন্তু আসলে 7 উইকেট নিয়ে আপনি কত দূর যাবেন, আসলে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। ডেফিনেটলি এটা অবশ্যই চিন্তার বিষয়। এই জায়গাটা মনে হয় টিম ম্যানেজমেন্ট চিন্তা করবেন, কারণ দেখেন আমরা লাস্ট 2টো ম্যাচে দেখেছি যে অনেকের জায়গায় লিটনকে খেলানো হয়েছে, তাকে কিপিং করানো হয়েছে, ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারপরও কিন্তু লিটন ভালো করতে পারেনি। এখন এটা চিন্তার বিষয় যে আপনি আসলে দিন শেষে অনেককে দিয়ে কিপিং করিয়ে আপনি লোয়ার অর্ডারটা ঠিক করবেন, নাকি আবারও লিটনকে শুরুর দিকে সুযোগ দিবেন। কারণ লিটন যদি না থাকে সেখানে কিন্তু নাম্বার 3তে তাওহিদ হৃদয় আসতে পারে, বা শান্ত যেহেতু ফর্মে নেই তাকে নাম্বার 4-এ দিয়ে নাম্বার 3তে তাওহিদ হৃদয় ব্যাটিং করতে পারেন, দেন শান্ত আসলো। সাকিব লাস্ট ম্যাচটায় রান করেছেন, স্ট্রাগল করেছেন, কারণ উইকেট ছিল না অন্য প্রান্তে। সাকিবকে আমরা দেখেছি যে টি20তে স্ট্রাইক রেটটা অনেক নিচে নিয়ে খেলছে, কারণ উইকেটের একটা ঘাটতি ছিল, এবং অন্যদিকে মাহমুদুল্লাহ রিয়াদ মারছিলেন। তাদের দুজনের একটা পার্টনারশিপ হয়েছিল, যার কারণে কিন্তু আমরা একটা ভালো স্কোরে যেতে পেরেছি। ভারতের সাথে আমি বলছি যে স্কোরটা বাংলাদেশ করেছে সেটা ভারতের তুলনায় ভালো। যদি টপ অর্ডাররা সাপোর্ট দিত তাহলে হয়তো বা আরও ভালো করতে পারতো। আমরা প্র্যাকটিস ম্যাচটা জিততে পারতাম না কোনোভাবেই হয়তো বা, কারণ ভারতের স্ট্রেংথ আমাদের থেকে অনেক বেশি। বাট তারপরও যদি বলি যে একেবারেই যে কলাপস করেছে শেষের দিকে, তা না। শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব যতটুকু পেরেছেন, অ্যাটলিস্ট ওই যে সম্মানজনক একটা স্কোর আমরা আগে বলতাম, সেই সময়টা আবার ফিরে গেছি, একটা সম্মানজনক স্কোর করেছে। বাট টপ অর্ডারদের ভালো করতেই হবে যদি আপনি বিশ্বকাপে ভালো করতে চান। আমি আবার আপনার কাছে যাবো, কিন্তু তার আগে আমাদের যারা দর্শক আছেন, যারা ফ্যান জোনে আছেন, তাদের জন্য আমরা একটা কুইজ আছে। আসলে আপনাদের জন্য গিফটের ব্যবস্থা আছে চ্যানেল 24-এর পক্ষ থেকে। যে পারবেন অবশ্যই আগে হাত তুলবেন, তারপরে অ্যান্সারটা দেবেন, এবং আমাদের থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করবে জেসি। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আপনারা জানেন যে এবার নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের 3টা ভেন্যুতে খেলা হচ্ছে, নিউ ইয়র্কের ভেন্যুর নাম কি? আমার মনে হয় মাইক্রোফোনটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের জার্সি পরে আছেন, ওটা হচ্ছে নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আমি নিচ্ছি, কিন্তু যেহেতু তার একটা সুযোগ দেওয়া উচিত, আমার পুরোপুরি হয় নাই উত্তরটা। ফ্লোরিডা স্টেডিয়াম। নো, আমি আসলে আলটিমেটলি তাকে যেতে হচ্ছে, কারণ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আপনি পাচ্ছেন প্রথম বিজয় আমাদের। আসলে আপনার নামটা? ওকে ওকে, এটা হচ্ছে আপনার জন্য চ্যানেল 24-এর পক্ষ থেকে। আপনাদের জন্য আরও একটা কুইজ থাকবে, সেটা হচ্ছে আমরা
বিরতি থেকে আসার পর দেখবো। দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এবং কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার আর RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপে পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং এবং কো স্পন্সর হিসেবে আমাদের সাথে আছে ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। দর্শক আমরা কথা বলছিলাম আসলে বিশ্বকাপ নিয়ে। আপনারা জানেন যে আজকে বিশ্বকাপে প্রথম বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত আয়ারল্যান্ড বিপক্ষে রাত 8:30টায় তাদের ম্যাচ। এবং আমার সাথে যিনি আছেন গেস্ট আমাদের সাকির আজাদি জেসি, এবং আমাদের সাথে আছেন ফ্যান জোনের 6 জন দর্শক। সাকির, আজকে কিন্তু বিশ্বকাপে ভারতের ম্যাচ শুরু হবে, বিশ্বকাপ মিশন শুরু করবে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। আপনি এই ম্যাচটা কীভাবে দেখছেন? ভারতের জন্য একটা ভালো ব্যাপার যেটা যে এই উইকেটেই কিন্তু ভারত খেলেছে বাংলাদেশের সাথে প্র্যাকটিস ম্যাচ এখন, এবং সেখানে 180 রান করেছেন। সো এই উইকেটটা অনেকের কাছে মিস্ট্রি হলেও ভারতের জন্য মনে হয় অনেকটা সহজ। আবার অন্য পক্ষে এই উইকেটেই তো 77 রান অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা, সেটাও একটা চিন্তার বিষয়। এবং সেই রানটা চেস করতে গেলে সাউথ আফ্রিকাও কিন্তু 4টা উইকেট হারিয়েছেন। সব কিছু মিলিয়ে এই উইকেট নিয়ে সবার একটা মাথায় টেনশন থাকবে। ডেফিনেটলি টসে যারা জয়লাভ করবে ফিল্ডিং নেওয়ার চিন্তাভাবনা করবেন, কারণ ফিল্ডিং প্রথমে নিলে একে তো বোলাররা অ্যাডভান্টেজটা পায়, এবং দ্বিতীয় যেটা হয় যে উইকেট কন্ডিশনটা কিন্তু ব্যাটাররা খুব ভালোভাবে রিড করতে পারে। কারণ কোনো কিছু জানার আগে যদি কেউ ব্যাটিংয়ে নামে উইকেট কন্ডিশন বুঝতে বুঝতেই কিন্তু যা ঘটার ঘটে যাবে। সো আজকে টসটা আই থিঙ্ক ইম্পর্টেন্ট হতে চলেছে। যদিও নিউ ইয়র্কের ওয়েদার খুব বেশি ঠান্ডা না, খুব বেশি গরমও না, যে ক্রিকেটের জন্য পারফেক্ট একটা ওয়েদার সেখানে রয়েছে। বাট উইকেটটা একটা কনসার্ন রয়েছে, যেহেতু ড্রপিং পিচ সেখানে রয়েছে, এবং সেটা হয়তো বা এখনও খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়নি, যার কারণে কিন্তু লাস্ট ম্যাচটাও আমরা দেখেছি লো স্কোরিং। বাট লাস্ট ম্যাচটা লো স্কোরিং আমরা দেখেছি এর আগে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়া খেলেছে, সেখানে তো 180 ঠিকই হয়েছে। বাংলাদেশও কিন্তু শেষের দিকে এসে রান করতে পেরেছে। একটা যেটা করতে হবে যে খুব বেশি বড় হিটে হয়তো বা কেউই যাবেন না, সিঙ্গেল এবং ডাবলসের দিকে মনোযোগ দিবেন, যেটা আমরা গতকালকে আফগানিস্তানের খেলায় দেখছিলাম যে সফট হ্যান্ডে পুশ করে 2 রান নিচ্ছিল, অনেকগুলো ডাবলস নিয়েছেন আফগান ব্যাটাররা। ঠিক এই জায়গাটায় এই বিশ্বকাপে সবারই মনে হয় একটু স্মার্ট এবং ইন্টেলিজেন্ট ক্রিকেট খেলতে হবে, একটু ধীরে সুস্থে খেলতে হবে, একটু সেট হওয়ার জন্য সময় দিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করলে একটা বিপদ হতে পারে। বাট আয়ারল্যান্ড, আমরা কিছুক্ষণ আগে যেটা বললাম যে এই বিশ্বকাপগুলোতে কিন্তু আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস বেশ ভালো খেলে, যদিও ভারতের সাথে পার্থক্য অনেক বেশি রয়েছে, অনেক বেশি আসলে। মানে দু দলের মুখোমুখি আমি দেখলাম যে 7বার মুখোমুখি, একবারও কিন্তু আসলে আয়ারল্যান্ড জিততে পারেনি। সেক্ষেত্রে অনেক এগিয়ে থাকবে আসলে ভারত, অবশ্যই অনেক এগিয়ে থাকবে। আর একটা ব্যাপার যেটা যে ভারত তো রিসেন্টলি IPL খেলে এসছেন এবং সেখানে সবাই মোটামুটি দারুণ একটা ফর্মে রয়েছেন। বাট আরেকটা ব্যাপার যে ভারতের IPL-এর উইকেট এবং এই উইকেটের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু ভারতের সবাই খুব ভালো টেকনিক আছেন, তাদের কি বলবো, তারা যদি সেই টেকনিকটা মেনটেন করে খেলতে পারেন যে কোনো উইকেটে সফল হতে পারবেন। ডেফিনেটলি ক্রাউড অনেক বেশি থাকবে, ভারতীয় দর্শক থাকবে সব জায়গায়। আপনি আসলে উইকেটের কথা বলছিলেন, আমি যদি দেখি যে যুক্তরাষ্ট্রের 3টা উইকেট আসলে ফ্লোরিডা, ডালাস এবং হচ্ছে একই সাথে নিউ ইয়র্কে। যতটুকু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত যে আসলে এখানে কিন্তু এরকম না যে স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছে বা পেসাররা বাড়তি সুবিধা পাচ্ছে, এখানে কিন্তু মানে দুই ডিপার্টমেন্টে কিন্তু সমান আমার কাছে যতটুকু মনে হচ্ছে। মানে এই যে আদর্শ, মানে এটা কি বিশ্বকাপের জন্য আদর্শ উইকেট কিনা আসলে? বিশ্বকাপের জন্য আসলে উইকেটটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে খেলা যদি শুরু না হয় পুরো দমে, তাহলে বোঝা যাবে না। শুরুর দিকে উইকেট একরকম বিহেভ করে এবং শেষের দিকে কিন্তু বিহেভটা চেঞ্জ করে, কারণ অনেকগুলো খেলা এই উইকেটগুলোতে হবে। এবং ডালাসের উইকেটটা তুলনামূলকভাবে নিউ ইয়র্কের থেকে ডেফিনেটলি বেটার, কারণ ডালাসের মাঠটা তো আগে থেকে রেডি ছিল, উইকেটটাও রেডি ছিল। নিউ ইয়র্কের উইকেটটা এবং মাঠটা পুরোপুরি নতুন, সেখানে ড্রপিং পিচ এনে লাগানো হয়েছে, ঘাসের কন্ডিশন, সেই মাঠে বেসবল খেলা হতো, রাগবি খেলা হতো, সেই মাঠে এসে কিন্তু ক্রিকেটের খেলা হচ্ছে। এবং সবাই জানে যে ক্রিকেটের ঘাস, রাগবি, বেসবলের ঘাসের মধ্যেও পার্থক্য থাকে। সো পুরোপুরি একটা ক্রিকেট মাঠ যেখানে রেডি থাকে অন্যান্য জায়গায়, সেটার সাথে নিউ ইয়র্কের মাঠটা তো একটু ডিফারেন্স রয়েছে, যার কারণে আউটফিল্ডটা কিন্তু বেশ স্লো। আমরা দেখতে পাচ্ছিলাম যে যখন সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা খেলছিল, সেখানে উইকেটের সাথে সাথে আউটফিল্ডটাও বেশ স্লো ছিল। তার মানে ঘাসের যে কোয়ালিটি থাকা উচিত ছিল সেটা তারা সেভাবে করতে পারেনি। বাট সব কিছু মিলিয়ে আসলে ওখানে খেলতে হবে, কিছু করার নেই। সো তুলনামূলকভাবে নিউ ইয়র্কের উইকেট মনে হয় যে ডালাসের থেকে একটু হয়তোবা পার্থক্য থাকতে পারে। বাট ভারত যেরকম দল,
অনেকগুলো ব্যাটার রয়েছে এবং সব ব্যাটারই মোটামুটি দারুণ ফর্মে রয়েছে, আইপিএল খেলে এসছেন। তাদের কাছে হয়তো বা খুব বড় চ্যালেঞ্জ না হলেও আয়ারল্যান্ডের কাছে একটা চ্যালেঞ্জ হতে পারে ব্যাটারদের জন্য বিশেষ করে। আমি যদি এই গ্রুপটার দিকে একটু তাকাই যে যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারত এবং আয়ারল্যান্ড, কানাডা, এইখানেও কিন্তু মোটামুটি আমি যদি ভারত পাকিস্তানকে এক সাইডে রাখি, বাকি দুটো দল যদি আমরা যুক্তরাষ্ট্রের খেলা দেখলাম, কানাডার খেলা দেখলাম, ওই দিন প্রথম ম্যাচটা যেভাবে শুরু করেছে আসলে কানাডা যুক্তরাষ্ট্র অসাধারণ। এবং একই সাথে আমি যদি আয়ারল্যান্ডের কথা বলি, তারাও কিন্তু ভালো একটা প্রত্যাশা নিয়ে এসেছে আসলে বিশ্বকাপে কিছু একটা করার। তো এইখানে আসলে কোন দুটো দলকে এগিয়ে রাখবেন আপনি? কি ভারত পাকিস্তানকে এগিয়ে রাখবেন কিনা? ডেফিনেটলি ভারত পাকিস্তানকে এগিয়ে রাখবো, বাট আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্রকে একেবারে আমি ছেড়ে দিচ্ছি না, কারণ যুক্তরাষ্ট্রর মাটিতে খেলা, তাদেরকে এর জন্য এগিয়ে রাখছি। এবং যুক্তরাষ্ট্র যেভাবে বাংলাদেশের সাথে খেলেছে, সিরিজটা জিতে নিয়েছে, সেটা দেখে হয়তোবা সবাই একটু তাদেরকে নিয়ে চিন্তা করছে। এবং কানাডার সাথেও কিন্তু খুব ভালোভাবে তারা জিতেছে। এটা দেখে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র লড়াই করবে, একেবারে হয়তোবা আসবে না, কারণ ভারত পাকিস্তান তুলনামূলকভাবে অনেক বেশি স্ট্রং দল। পাকিস্তানও রিসেন্ট ডেজে কিন্তু মোটামুটি সব কিছু মিলিয়ে যে প্লেয়াররা রয়েছে যে কোনো কিছু করতে পারে। সো ভারত পাকিস্তান ডেফিনেটলি হয়তো বা টপ 8-এ যাবে, বাট আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র একটু হলেও তাদের মধ্যে লড়াই করবে, বাট দলগুলো খুব সহজে তাদের সাথে জিততে পারবে না। এবং একই সাথে যদি আমরা যদি ভারতের দিকে একটু তাকাই, এই নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু হচ্ছে আপনার ভারত একটা ম্যাচ খেললো, এবং পরেরটা যেটা বিগ ম্যাচ আমরা বলি যে আসলে টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় মহারণ যেটা ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে এই স্টেডিয়ামই হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু পাকিস্তান এখনও সুযোগ পায়নি এই স্টেডিয়ামে এখনও খেলার। তো এই জায়গায় একটু পাকিস্তানের থেকে এগিয়ে থাকবে কিনা ভারত? ডেফিনেটলি ভারত এই জায়গায়ও একটু এগিয়ে থাকবে। এবং ভারত দেখেন, আমাদের যদি এশিয়ান কান্ট্রির কথা বলি, ভারত অনেক এগিয়ে সব দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে, কোচিং স্টাফের দিক থেকে, তাদের ভিডিও অ্যানালিস্টের দিক থেকে, সব দিক থেকে অনেক বেশি এগিয়ে। তারা অনেক পড়াশোনা করেন, অনেক কিছু জানেন। আপনি যদি দেখেন যে বাংলাদেশের সাথে খেলার আগেও কিন্তু যখন উইকেট দেখতে গেছেন ক্যাপ্টেন কোচ, তখন কিন্তু তারা এটা নিয়ে অনেক বেশি গবেষণা করেছেন। এবং ভারতের হাতে প্রচুর অস্ত্র আছে, মানে অনেক অপশন রয়েছেন। তাদের প্লেইং 11 চুজ করাটাই কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় যে কাকে খেলাবেন কাকে খেলাবেন না, কারণ যারা স্কোয়াডে আছে সবাই প্লেইং 11-এ খেলার মতো প্লেয়ার। সো এটা সব থেকে বড় ব্যাপার যে আপনি জানেন যে কোন উইকেটে কাকে খেলাতে হবে। দেখা গেল যে নিউ ইয়র্কে একরকম প্লেইং 11 করছেন, আবার ওয়েস্ট ইন্ডিজে গেলে সেরকম অন্যরকম প্লেইং 11 করতে হতে পারে। বাট ভারতে যেহেতু জোরে বোলাররা অনেক বেশি আছে, নিউ ইয়র্কের উইকেটে সবাই বলছে যে জোরে বোলাররা একটা আধিপত্য বিস্তার করবে, এবং সেখানে বুমরা রয়েছেন, সিরাজ রয়েছেন, আশদীপ সিং রয়েছেন, তাদেরকে কিন্তু একটু দেখতে হবে। আমরা একটু ফ্যান জোনে যেতে চাই। আসলে আমরা বলছিলাম আসলে ভারতের কথা, একই সাথে আয়ারল্যান্ডের কথা। আপনারা জানেন যে আপনি একটু বলছিলেন যে ভারতকে আপনি এগিয়ে রাখবেন। সেক্ষেত্রে আসলে বিরাট কোহলি আছেন, রোহিত শর্মা আছেন, যিনি আসলে সাকিবের সমান 9টা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। তো এই তারা কি প্লেয়ার হতে পারে, কি আপনাদের কাছে কি মনে হয় যে ভারতের কি প্লেয়ার কে হতে পারে? দেখেন, ভারত দলটা অনেকটা স্ট্রং একটা টিম। ওদের যে প্লেয়ারগুলো আছে, ওদের স্কোয়াডটা দেখলে আমরা দেখতে পারি যে অনেক প্লেয়ার আছে যারা পিক ফর্মে ছিল কিন্তু বিশ্বকাপের সুযোগ পায়নি। তো ওই হিসেবে সবাই কিন্তু ফর্মে রয়েছে এবং আইপিএল খেলেছে, সবাই ফর্মে এই কারণে আছে। তো কি প্লেয়ার অবশ্যই বিরাট কোহলি, কারণ তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন সেরা প্লেয়ার, এবং সেই সাথে রোহিত শর্মা কিন্তু বিশ্বকাপ আসলে অন্তত জ্বলে ওঠে। তো রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমি এগিয়ে রাখবো, এবং ভারত অবশ্য আয়ারল্যান্ডের সাথে যেহেতু খেলা, তো ভারত অবশ্যই এগিয়ে থাকবে। আর কেউ কিছু যোগ করতে চাইবেন? জি বলুন। আচ্ছা, আমি যদি ভারতের স্কোয়াড নিয়ে যদি একটু কথা বলতে চাই, ভারতের স্কোয়াডে যদি আপনি খেয়াল করেন যে 4টা জেনুইন স্পিনার নিয়ে কিন্তু তারা মাঠে নামছে। চাহাল, আমি যদি বলি কুলদীপ সিং, তারপর 2টা আমার লেফট আর্ম অফ স্পিনার আছে। তো ওরা কিন্তু আপনার স্পিনের উপর জোর দিয়েছে, এক কথায় বলাই যায়, কারণ ওরা কিন্তু 3টা জেনুইন ফাস্ট বোলার নিয়ে নামতেছে, বাট স্পিনে ওরা বেশি জোর দিয়েছে। আপনি যদি আমেরিকার উইকেটের কথা চিন্তা করেন, নাসাউ ক্রিকেট স্টেডিয়াম অথবা ফ্লোরিডা অথবা ডলাস, ওখানে কিন্তু এখনকার যুগে দেখা যাচ্ছে মানে এই মুমেন্টে স্পিনটা বেশি ধরতেছে। আমার যতটুকু মনে হয় স্পিনটা বেশি ধরতেছে, কারণ বারবাডোজ অথবা হচ্ছে আপনার গায়ানা, ওই সব ইয়েতে ওয়েস্ট ইন্ডিজের উইকেটগুলোতে কিন্তু পেস যতটা কাজ করতেছে বা রান হচ্ছে, তুলনামূলক ইউএসের উইকেটগুলোতে কিন্তু রান কিছুটা হলেও কম হচ্ছে। তো ওখানে কিন্তু স্পিনার একটা বাড়তি সুবিধা পাবে। এখন আমি যদি আপনার জেনুইন স্পিনার 2জন খেলাই অথবা 3জন স্পিনার খেলা, আমি এক্সপেক্ট করতেছি হয়তোবা ইন্ডিয়া 3জন স্পিনার নিয়ে মাঠে নামবে। উপরের দিকে হয়তোবা হার্দিক পান্ডিয়া থাকবে, শিফট করবে, বা দুবেকেও খেলানো হতে পারে। বাট ওভারঅল হয়তোবা দেখা যায় কোহলিকে একটা
ওপেনিংয়ে আসার চান্স আমরা শুনতেছি, গুঞ্জনটা শুনতেছি কোহলিকে ওপেনিংয়ে আনার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জাসওয়ালকে ওয়ান ডাউনে নামানো হতে পারে, অথবা দেখা যায় এটা মনে হয় হবে না আসলে জাসওয়ালকে, আমার মনে হয় না ওয়ান ডাউন, কারণ যেহেতু বিরাট কোহলি অলওয়েজ মানে যদি জাতীয় দলের হয়ে দেখেন তাহলে হয়তো ওয়ান ডাউনে সে খুব ভালো পারফর্ম করে থাকে। তাহলে হয়তো জাসওয়ালকে ড্রপ করা হবে, সেই ক্ষেত্রে হয়তো 3-এ অন্য কেউ খেলতে পারে। আপনি কিছু বলতে চাচ্ছিলেন? পিছনে আপনি পিছনে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি প্রশ্ন করেছিলেন যে কি প্লেয়ার কে হতে পারে। আসলে বিরাট কোহলি কিন্তু সে বরাবরই সবসময় পারফরমেন্স করতে পছন্দ করে, তো এটা আমরা সাধারণভাবে রেখে দিলাম। এইবার আসলে বিশ্বকাপে একটা চমক দেখাতে পারে ঋষভ পান্ট। ওর ব্যাটিং যদি দেখেন, ও মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার মনে হচ্ছে যে ওর ব্যাটিং অ্যাপ্রোচ আরও চেঞ্জ হয়েছে। ইভেন যখন বাংলাদেশের সাথে খেলছিল তখন কিন্তু সাকিবকে কিন্তু সে অনায়াসে ছক্কা হাঁকাচ্ছিলেন। তো এইটা আসলে সাকিবের মতো প্লেয়ারকে, মানে সাকিব কিন্তু যদি পৃথিবীতে বা ওয়ার্ল্ডে যদি স্পিন বোলার দেখেন তাদের মধ্যে কিন্তু সাকিব অন্যতম। সো ওই ক্ষেত্রে সাকিবকে মানে এইভাবে হচ্ছে যে ডান্ডা উইকেটে এসে বা হচ্ছে যে খুব নর্মালি হচ্ছে ছক্কা হাঁকাচ্ছে, আইপিএল থেকে আমরা দেখছি তার ফর্মটা আসলে এক্স্যাক্টলি আইপিএলও কিন্তু হচ্ছে তিনি ওইভাবে স্বাভাবিকভাবে খেলছিলেন। তো আমি মনে করি এবার বিশ্বকাপে ঋষভ পান্ট একটা মানে ভারতের একটা কি প্লেয়ার হতে পারে এবং একটা বড় একটা মেসেজ দিতে পারে। ওকে, আমরা আপনাদের জন্য আরো একটা, আপনি কথা বলছেন বলেন। আমি সবার সাথে এমন একটা কথা বলতে চাচ্ছি, সবার সাথে সাংঘর্ষিক হতে পারে। আমি যদি ভুল না করে থাকি 2021 বিশ্বকাপের দিকে যদি একটু পিছিয়ে যাই, সেখানে দেখতে পাবো যে আইপিএলের ঠিক পরপরই ভারত বিশ্বকাপে নেমেছিল এবং গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। 2024 একই ঘটনা ঘটতে যাচ্ছে, বড় একটা টুর্নামেন্ট গিয়েছে, প্রত্যেকটা প্লেয়ার ক্লান্ত। আমরা মেনে নিচ্ছি ভারত সুপার প্রফেশনাল টিম, বাট দিন শেষে তারাও মানুষ, তারা রোবট নয়। প্রত্যেকটা প্লেয়ার আইপিএলের মানসিক শারীরিক কসরতে গিয়েছেন, বিভিন্ন কোচের আন্ডারে খেলেছেন। যদি আবারও বলছি তারা প্রফেশনাল, বাট এক একটা কোচের আন্ডারে খেলেছেন, এক একটা মেন্টালিটিতে খেলেছেন, দিন শেষে একটি ছাতার নিচে এসেছেন। সব মিলে আমার কাছে এবারও মনে হচ্ছে ভারত বিশ্বকাপে একটি অঘটন ঘটলেও ঘটতে পারে, কারণ দিন শেষে ফিটনেসটা অনেক বড় একটা ইস্যু। ভারতের প্রত্যেকটা প্লেয়ার ক্লান্ত, যেটা কিনা অন্যান্য দেশ নয় তাদের গ্রুপ পর্বের মাঝে। আপনাদের কাছে আবারও আসবো, কিন্তু জেসিকা আমি মানে জানতে চাই আপনি যেটা বলছিলেন আসলে এটা কি আসলে হতে পারে কিনা এরকম কিছু? না, আমার কাছে মনে হয় না, কারণ ফিটনেস একটা ফ্যাক্ট এবং অনেকদিন রেস্ট পেয়েছেন। এটা যদি হিসেব করি তাহলে ওয়ার্ল্ডের সব প্লেয়াররাই ক্লান্ত, বড় বড় প্লেয়াররা, কারণ আইপিএল তো শুধু ভারতের প্লেয়াররা খেলেনি, ওয়ার্ল্ডের সব বড় বড় প্লেয়াররা খেলেছেন। সেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, সব জায়গার, ওয়েস্ট ইন্ডিজ, সব প্লেয়াররাই ছিলেন। সেটা হিসেব করলে আসলে এই হিসেবে একেবারেই মেলে না, বরঞ্চ এটা পজিটিভ দিক যে তারা এত বড় একটা টি20 টুর্নামেন্ট খেলে তারপর গেছে, কনফিডেন্স লেভেলটাও থাকবে। এবং আরেকটা ব্যাপার, ভারতীয় ব্যাটারদের যেটা সুবিধা হবে যে ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের ইতিমধ্যেই তারা আইপিএলে ফেস করেছেন। সো এখানে নতুন একটা মানে যেটা আছে যে নতুন করে দেখার কিছু নেই, তাদেরকে অলরেডি খেলে এসছেন, তাদেরকে নেগোশিয়েট করে টপ পারফর্ম করে এখানে এসছেন। এবং ভারতীয় বোলাররাও যখন বোলিং করেছেন আইপিএলে, ওয়ার্ল্ডের সেরা সেরা ব্যাটারদের এগেনস্টে বোলিং করেছেন, তারা তাদের উইকনেস, তাদের স্ট্রং পয়েন্ট সব কিছু কিন্তু রিড করতে পেরেছেন। আইপিএল এমন একটা খেলা, সেখানে ওয়ার্ল্ডের সব মানে টপ ক্লাস প্লেয়াররা খেলেছেন। টায়ার্ড হলে সবাই একসাথে হবে, না হলে শুধু ইন্ডিয়ান প্লেয়ারদের জন্য আলাদা কোনো কিছু এখানে নেই। পরিসংখ্যান হতে পারে যে একবার খারাপ করেছে, সেটা আলাদা ব্যাপার, তাই বলে এটা না যে সবসময় খারাপ করবে। বাট আরেকটা ব্যাপার রয়েছে যে ভারত যেই হুঙ্কার নিয়ে বিশ্বকাপগুলোতে আসে, যেই নামডাক নিয়ে আসে, সেভাবে খুব বেশি সফল নয়, সেটা আমরা বলতে পারি। বিশেষ করে লাস্ট ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা তো সবাই ধরেই নিয়েছিল যে ভারত মানে ওয়ার্ল্ড কাপ জিতেই যাবে, বাট সেখানে কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। সো ভারতের অনেক সময় ওভাবে লাকটা হয়তো বা ফেভার করে না, বাট ওয়ার্ল্ডের সেরা দলগুলোর মধ্যে ভারত একটা হলেও ওয়ার্ল্ড কাপে এসে একটু হলেও তারা তুলনামূলকভাবে খারাপ খেলে। আমরা ফ্যান জোনে আবারও যাব, সেটা হচ্ছে আপনাদের জন্য আগেই বলেছিলাম যে আপনাদের জন্য আরও একটা কুইজের ব্যবস্থা রয়েছে। আপনাদের সেকেন্ড কুইজটা আমি দেবো, একই নিয়ম, যে জানবেন হাত উঁচু করবেন, তারপর আমরা উত্তর নেব। প্রশ্ন, টি20 বিশ্বকাপে এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে কতটি দল? আমরা একজন পেয়েছি এখনো পর্যন্ত। আমরা 8টা সিজন শেষ হয়েছে, 8টা মৌসুম শেষ হয়েছে। আপনার এইবার ওয়েস্ট ইন্ডিজ 2বার। কতটি দল? 5টা। আমরা আসলে আমরা একজন 4টি। আপনাদের দুজনের উত্তরই আসলে ভুল। আমরা আচ্ছা, আরেকজন প্লিজ।
6টি টিম। তবে আমি প্রশ্নের আসলে উত্তরটা নিতে পারছি না, কারণ আমি যেহেতু আগেই অ্যান্সারটা বলে দিয়েছি, সো সেই জন্য আসলে সম্ভব না। আপনাদের জন্য আরও একটা অ্যান্সার থাকবে, কুইজ থাকবে, সেটা হচ্ছে টি-20 বিশ্বকাপের সবচেয়ে বেশি টুর্নামেন্ট সেরা কে হয়েছে? টুর্নামেন্ট সেরা, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। পিছনে ক্রিস গেইল। নো। ডেভিড ওয়ার্নার। আসলে দুঃখিত, আসলে আপনাদের আমি পুরস্কারটা চাইলেও দিতে পারছি না আসলে, কারণ আপনি বলেছিলেন যে আসলে 6টি দেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই ক্ষেত্রে আমি চাইলে দিতে পারি আপনাকে, সেটা আমরা দেখা যাক, আমরা এই আয়োজনের পরে চিন্তা করবো আপনাকে দেওয়া যায় কিনা। জেসি, আপনার কাছে আবার একটু যেতে চাই। আসলে আপনি যে বলছিলেন, ওরা যে বলছিল আসলে বিশ্বকাপে ভারত, আয়ারল্যান্ড, আমরা যদি আয়ারল্যান্ডের দিকে একটু তাকাই, সেই ক্ষেত্রে আসলে আয়ারল্যান্ড যদি আমরা দেখি যে ম্যাক্স ওডোর, অ্যান্ড্রু বালবার্নি, অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে আয়ারল্যান্ডের দলে, যারা কাউন্টি খেলে, তারপরে তারা বিগ ব্যাশ খেলে। তারাও কি আসলে মানে একটা হতে পারে কিনা, আসলে কি ম্যাচ ঘুরে দেওয়ার মতো কোনো সামর্থ্য রাখে কিনা? দেখেন, যদি ইন্ডিভিজুয়ালি বলি বেশ কিছু ভালো প্লেয়ার সেখানে রয়েছে। বোলিংয়ে যদি বলি জশওয়াল লিটার রয়েছেন, এবং ব্যাটিংয়ে পল স্টার্লিং রয়েছেন। তিনি কিন্তু গতকালকে একটা পরিসংখ্যান দেখছিলাম যে রোহিত শর্মার কাছাকাছি ম্যাচ খেলেছেন, কাছাকাছি রান, এবং স্ট্রাইক রেটটাও অলমোস্ট সেম রেখেছেন, এভারেজটাও সেম রেখেছেন। যদিও পার্থক্য যেটা হয়েছে যে হয়তোবা ভারত যখন ক্রিকেট খেলেছেন ওয়ার্ল্ডের বড় বড় দলগুলোর সাথে খেলেছেন, এবং আয়ারল্যান্ড হয়তোবা তুলনামূলকভাবে একটু ছোট দলগুলোর সাথে খেলেছেন, বাট ক্যাপাবিলিটি অলমোস্ট কাছাকাছি, দুজনের মানে পরিসংখ্যান কাছাকাছি বলছেন। জশওয়াল লিটল এবং আমি জাসপ্রীত বুমরার মধ্যে দেখছিলাম যে লিটল একটু এগিয়েই রয়েছেন, ম্যাচও বেশি খেলেছেন বুমরার থেকে, উইকেটও বেশি পেয়েছেন। বাট আবার অপরপক্ষে ওই একই কথা আসছে যে তুলনামূলকভাবে ভারত স্ট্রংগেস্ট দলগুলোর সাথেই বেশি খেলেছেন এবং আয়ারল্যান্ড একটু কম খেলেছেন। প্লেয়ারদের মধ্যে ক্যাপাবিলিটি রয়েছেন, ভালো প্লেয়ার রয়েছেন যারা আইপিএলও খেলেন এবং অন্যান্য লিগগুলো ইংল্যান্ডে রেগুলার খেলেন, সেই মানসিক শক্তিটাও রয়েছেন। বাট অ্যাজ এ টিম যখন খেলবেন, একজন দুইজন প্লেয়ার ডেফিনেটলি ভালো রয়েছেন, বাট অ্যাজ এ টিম যখন খেলবেন তখন ভারতীয় দলটার সাথে হয়তোবা অনেক পিছিয়ে রয়েছে আয়ারল্যান্ড। একবার শেষ করে, যে এবার আপনি সেমিফাইনালিস্ট কাকে কাকে দেখছেন, কোন দেশগুলোকে দেখছেন? চারটা দেশ। 4টা দেশ, যেটা একটু ডিফিকাল্ট, তারপরেও যে ডেফিনেটলি বলতে চাই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় একেবারেই শেষ, এবং ধন্যবাদ আপনাদের যারা আমাদের এই আয়োজনটাকে আরও সফল করেছেন। দর্শক, প্রতিদিন একই সময় 2:40-এ কিন্তু এই আয়োজন থাকবে। শেষ করছি আজকের আলটিমেট ওয়ার্ল্ড কাপ, গ্রাম বাংলা টিউবস লিমিটেড এবং পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর জেরেস RM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার অ্যান্ড RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল।